আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ গ্রেফতার। গণমাধ্যমের আতঙ্ক, ডিজিটাল নিরাপত্তা আইন, 5 বছরে আসামি 451 সাংবাদিক। নির্বাচন থেকে বিরোধীদের বিরত রাখতেও করা হতো ব্যবহার, দ্রুত সংস্কার দাবি। সাজা স্থগিতের আবেদন নাকি আইনি প্রক্রিয়া? তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে আইনজীবীদের ভিন্ন মত। সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রীর হাজার হাজার কোটি টাকার সম্পদ, বিলাসবহুল বাড়ি কিনেছেন 307টি। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন। এবং চেন্নাইয়ে বাংলাদেশ ভারত টেস্ট শুরু কিছুক্ষণ পর। নিজেদের সামর্থ্যে আত্মবিশ্বাসী টাইগাররা, শান্তদের হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়াও। দেখছিলেন শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে গুলশান থেকে গ্রেফতার করা হয় তাকে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। 2001 সালে ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ। তবে 2024 সালের নির্বাচনে নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগেরই সভাপতিমণ্ডলীর সদস্য। একটি কালো আইন, যার জাঁতাকলে পিষ্ট হাজারো মানুষ। ডিজিটাল নিরাপত্তা আইনে গত 5 বছরে মামলা হয়েছে 1400টি, যেখানে আসামি করা হয়েছে 451 জন সাংবাদিককে। এসব মামলার বাদীদের 82% তৎকালীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। নাম বদলে কুখ্যাত ডিজিটাল সিকিউরিটি আইন এখন সাইবার নিরাপত্তা আইন। মত প্রকাশ ও স্বাধীন গণমাধ্যম নিপীড়নের এই হাতিয়ারকে দ্রুত সংস্কারের দাবি মানবাধিকার ও গণমাধ্যম কর্মীদের। মার্জিয়া মোমোর রিপোর্ট, ছবি তুলেছেন শাহিনুল ইসলাম। ওনারা আমাকে 7 ঘন্টা ইন্টারোগেশন করেন, চোখে অবশ্যই 3 পরতের কাপড় দিয়ে বেঁধে এবং হাতে হ্যান্ডকাফ পরায়ে। দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ বিতরণে দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট। এরই জের ধরে 2020 সালে র্যাব পরিচয়ে নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় রাষ্ট্রচিন্তা নামক নাগরিক সংগঠনের সদস্য দিদারুল ভূঁইয়াকে। অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে নির্যাতনের পর তাকে গ্রেফতার দেখানো হয় ডিজিটাল সিকিউরিটি আইনে। আনা হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। 5 মাস কারারুদ্ধ রাখা হয় দিদারুলকে। রমনা থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং সেখানে আমরা 11 জন ছিলাম আসামি। দিদারুল প্রাণে বেঁচে ফিরলেও 2021 সালে তৎকালীন আওয়ামী শাসক দলের মানবাধিকার লঙ্ঘন ও অসঙ্গতির চিত্র কার্টুনের মাধ্যমে তুলে ধরায় একই আইনে প্রথমে গ্রেফতার ও পরে পুলিশি হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয় লেখক মোশতাক আহমেদকে। নির্মম নির্যাতনে গুরুতর আহত হন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরও। 1 বছর কারাগারে থাকা অবস্থায় বারবার জামিন চেয়েও পেলেন না এবং হাইকোর্টে যখন তার জামিনের দরখাস্তটা বিবেচনাধীন ছিল, অপেক্ষমান ছিল, সেই সময়ে কিন্তু তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কিশোরকে মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাকে যেভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে তাতে তার মানসিক ভারসাম্য পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। 2006 সালের আইসিটি আইন 2009 সালে নাম ঠিক রেখে সংশোধিত হলো। 2018 সালে নাম বদলে হলো ডিজিটাল সিকিউরিটি আইন। আর সবশেষ 2023 সালে রূপ বদল হয়ে হলো সাইবার সিকিউরিটি অ্যাক্ট। বারবার রূপ বদল হলেও বাক স্বাধীনতা ও গণমাধ্যম নিয়ন্ত্রণ ও ভিন্নমত দমনে ব্যবহার হচ্ছে কালো আইনটি। গত 5 বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার শিকার হয়েছেন 500-র বেশি গণমাধ্যম কর্মী। নির্বাচন থেকে বিরোধী রাজনীতি দলের প্রার্থীদের অংশগ্রহণ বিরত রাখা ও তাদের হয়রানির মোক্ষম অস্ত্র হিসেবেও ব্যবহার হয় এই আইন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঠিক যেমনটা ঘটেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে। নির্বাচনের দিন আমি বের হয়ে ভোট দেওয়া তো দূরের কথা, ওই দিন আমাকে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দেওয়া হয়। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর সাম্প্রতিক গবেষণা বলছে 2018 সালের অক্টোবর থেকে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1436টি মামলায় 4520 জনকে আসামি করা হয়েছে। সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছেন রাজনীতিবিদ ও সাংবাদিক। মামলা হয়েছে অন্তত 30টিরও বেশি শিশু কিশোরের বিরুদ্ধে। আর এসব মামলার বাদীদের 82%ই তৎকালীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে
সঙ্গে যুক্ত। আশা করব যে এখন নতুন যে সরকার এসেছেন তারা সামনে যখন এই যে বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়াগুলো যাবে সেক্ষেত্রে অবশ্যই আমরা এক্ষেত্রে সচেতন হব। আমাদের আপত্তির জায়গা হচ্ছে মানুষের যে মত প্রকাশের সাংবিধানিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সেইটাকে কখনো ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা উচিত না। পুরো আইনি ব্যবস্থাটাকেই ঢেলে সাজানো। জ্যেষ্ঠ সাংবাদিকরা বলছেন, বাক স্বাধীনতা আর গণমাধ্যমের জন্য মূর্তিমান আতঙ্ক সাইবার সিকিউরিটি আইন। উত্তরবঙ্গের একটা কেস আমার স্পষ্ট মনে আছে। কোভিডকালীন সময়ে রিপোর্ট করার জন্য একজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছিল, কয়েক মাসে জেলের ভিতরে ছিল। মিথ্যা যে মামলাটা করলো সে কি বিচারের প্রক্রিয়ায় আসছে? আইনের অপব্যবহার ঠেকিয়ে নাগরিকদের মতামত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি তাদের। অপব্যবহার ঠেকানোটা বন্ধ করতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সরকার নয়, ব্যক্তি পর্যায়ে ক্ষোভ থেকে হচ্ছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে তিনি বলেছেন, নিরপরাধ কেউ সাজা পাবে না, তবে গণহত্যা ও ফ্যাসিবাদের সহযোগী প্রমাণ হলে সাংবাদিক, কবি বা সংস্কৃতি কর্মী পরিচয়ে রেহাই মিলবে না। মামলাগুলো তো সরকার করছে না, বেশিরভাগই জনগণের জায়গা থেকে করছে বা বিভিন্ন অনেকে ব্যক্তিগত শত্রুতা থেকেও করছে। আশ্বস্ত করছি বারবার যে এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন, আমরা এখান থেকে দেখব। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই তো ছিল তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তারেক রহমানের সম্মতি পেলে ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী সাজা স্থগিত চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এ ধারা প্রয়োগ করেই বেগম জিয়াকে সাময়িক মুক্তি দিয়েছিল আওয়ামী লীগ সরকার। অবশ্য তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আইনি প্রক্রিয়ায় দেশে ফিরবেন তিনি। কবে ফিরবেন সে সিদ্ধান্ত তিনিই নেবেন। আফজাল হোসেনের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন 2008 সালের 11 সেপ্টেম্বর। এরপর তার বিরুদ্ধে একের পর এক দেয়া হয় মামলা। যাবজ্জীবন সহ 4 মামলায় তাকে দেয়া হয় সাজা। এমনকি তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করে। দলটির সিনিয়র নেতারা বলেন, খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে 45 দিন পরও তাকে ফেরানোর আইনি বাধা কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। দলটির আইনজীবী ফোরামের সভাপতি বলছেন, তারেক রহমানের সম্মতির অপেক্ষায় রয়েছেন তারা। সম্মতি পেলেই ফৌজদারি কার্যবিধির 401 প্রয়োগ করে সাজা স্থগিত চেয়ে আবেদন করা হবে সরকারের কাছে। 401-এ বলা আছে শর্তযুক্ত অর্থ বা শর্তমুক্তভাবে খালাস করা। সেইখানে আমরা মনে করি 401 অনুসারে তারা সাজা স্থগিত রাখবেন এবং এই শর্তে মামলাগুলোতে তারেক রহমানের পক্ষে বা অন্যান্য যাদের এই ধরনের সাজা হয়েছে মিথ্যা, হয়রানিমূলক এবং বিদ্বেষমূলক মামলায়, সেই সমস্ত মামলা খালাসের জন্য আমরা পরবর্তীতে আদালতে আবেদন করব। যখনই উনি ইচ্ছা প্রকাশ করবেন তখনই আমরা এই আবেদনটা করবেন। যতক্ষণ পর্যন্ত উনি ইচ্ছা পোষণ করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা আবেদন করতে পারি না। তবে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, আইনি পথে ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান। কবে ফিরবেন সেই সিদ্ধান্তও নেবেন তিনি। জনাব তারেক রহমান সাহেব নিজে চান প্রত্যেকটা মামলায় আইনগতভাবে মোকাবেলা করতে। কোনো ধরনের কোনো যে আছে না যে রাষ্ট্রীয় আনুকূল্য নেওয়া আইনগত প্রক্রিয়ায় সব কিছু অ্যাড্রেস করা হবে। ওনার বিরুদ্ধে যে আনফর্চুনেটলি রায় ঘোষণা করা হয়েছে সেই থেকে তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি পেতে চান। ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস.এম. শাহজাহান বললেন, তারেক রহমানের উচিত দেশে ফিরে মামলা বাতিলের আবেদন করা। যে আইন যতটা যে আইন যতটা সমীহ করে সে তত বড় মানুষ। কাজেই আমি তারেক জিয়া সাহেবের ব্যাপারে বলবো, সবার বিষয়ে আমি বলবো যে আইনের কাছে সারেন্ডার করা বা আইন মানাটা এটা একটা মানুষের কিন্তু এটা বড় গুণের পরিচয়। দীর্ঘ 16 বছর ধরে সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা।
আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। 7 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন তিনি কিছুটা সুস্থ আছেন। শারীরিক অবস্থা আর একটু ভালো হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হবে। গত 11 সেপ্টেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে হাসপাতাল থেকে বেগম জিয়াকে বহনকারী গাড়ি রওনা করে তার বাসা ফিরোজার উদ্দেশ্যে। হাসপাতালের সামনে তখন নেতাকর্মীদের ভিড়। বাসায় ফেরার পর তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন জানান, এখন অনেকটাই সুস্থ আছেন বেগম জিয়া, তবে দেশের বাইরে নেয়ার মতো শারীরিক অবস্থা এখন নেই তার। প্রত্যেকটা ডিজিজ ক্রমান্বয়ে বাড়ছে, যার জন্য ওনার শারীরিক সুস্থতা কখনো কখনো দেখা যাচ্ছে উনি বেশ ভালো আছে এবং অল্প একটুতেই দেখা যাচ্ছে উনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। যার জন্য যে যখন আপনি প্লেনে টেক অফ করবেন, ল্যান্ডিং করবেন, প্লেনে যখন থাকবেন, এটা নেগেটিভ প্রেশার থাকে। তো এই নেগেটিভ প্রেশারে ওনার যে হার্টের যে সমস্যা আছে, লিভারের যে সমস্যা আছে, কিডনির যে জটিলতা আছে, সব কিছু মিলিয়ে চিকিৎসকরা এখনও ওনাকে মনে করতে পারছেন না যে 12-13 ঘন্টা জার্নি করার মতো এই অবস্থায় উনি আছেন। আমরা চিকিৎসার ব্যাপারে খুবই আশাবাদী এবং ইনশাআল্লাহ যত দ্রুততার সময় নেওয়ার চেষ্টা করছি। এ সময় জাহিদ হোসেন আরো বলেন, নেতাকর্মীদের প্রতিহিংসা পরায়ণ না হতে বেগম জিয়া আহ্বান জানিয়েছেন। নেতা কর্মী শুধু দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না দেয় এবং কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণতার মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না। আমরা প্রতিহিংসা চাই না, আমরা আইনানুগ বিচার হোক সেটা চাই। এবং উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি সত্যিকার অর্থে উনি অ্যাটলিস্ট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, কিডনি, ফুসফুস, পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই পড়ছে পরশুর নদীতে। দূষণের মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণের বেশি। সুন্দরবনের নেতিবাচক প্রভাব, পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে বের হয়ে এসেছে, সামান্য সরকারি বেতন পেয়েও ভিন দেশে কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। দীর্ঘ অনুসন্ধানের পর বুধবার আল জাজিরার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে 25 কোটি মার্কিন ডলার খরচ করে 307টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি অর্থে প্রায় 3000 কোটি টাকার সমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেন ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। সব মিলিয়ে তিনি 500-এরও বেশি বাড়ি কিনেছেন, যেগুলোর মূল্য প্রায় 70 কোটি ডলার। আল জাজিরা বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো দেশ ছেড়ে চলে যান। রবিউল ইসলাম আওলাদ, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হলো ডামি ফিউল লোডিং। অন্তত 2 সপ্তাহ চলবে এই কার্যক্রম। পরমাণু চুল্লি বা রিঅ্যাক্টরের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে প্রকৃত ফিউল লোড করা হবে। বৈজ্ঞানিক পরীক্ষার সব ধাপ শেষে নির্ধারিত সময়ে ইউরেনিয়াম তোলা হবে পারমাণবিক চুল্লিতে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এখন অনেকটাই প্রস্তুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। যদিও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে এই প্ল্যান্টের 2টি ইউনিটকেই পাড়ি দিতে হবে পরীক্ষা নিরীক্ষার জটিল সব স্তর। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান ধাপটিকে বলা হচ্ছে প্রি কমিশনিং স্টেজ, যে পর্যায়ে প্রকল্প এলাকায় ইনস্টলেশন সম্পন্ন করা বিভিন্ন যন্ত্রাংশের পরীক্ষা চালানো হয়। এরই অংশ হিসেবে রূপপুরের প্রথম ইউনিটে 17 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ডামি ফুয়েল লোডিংয়ের কার্যক্রম।
এই প্রক্রিয়ায় প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেলে ডামি ফুয়েলের প্রথম অ্যাসেম্বলি প্রবেশ করানো হয়। 2 সপ্তাহ ধরে চলবে লোডিংয়ের এই কার্যক্রম। এর মধ্যে 163টি ডামি ফুয়েল অ্যাসেম্বলি এবং 115টি কন্ট্রোল এবং প্রোটেকশন সিস্টেম অ্যাবজার্ভার রড লোড করা হবে। ডামি ফুয়েলের মাধ্যমে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লির সব প্যারামিটার যাচাই নিশ্চিত হওয়ার পর প্রকৃত ফুয়েল লোড করা হবে। সংশ্লিষ্ট রুশ নির্মাতারা জানাচ্ছেন, আকার, আকৃতি, ওজন এবং ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েল আসল ফুয়েলের মতোই শুধু থাকে না পারমাণবিক জ্বালানি। খুঁটিনাটি এমন টেস্টগুলোর সফলতার ওপরেই রিঅ্যাক্টরের নিরাপদ ও নির্ভরযোগ্য অপারেশন নিশ্চিত হয় বলে জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক। এখন আমরা যে স্টেজে আছি এই স্টেজটাকে আমরা বলি যে পূর্ব প্রস্তুতিমূলক। তার মধ্যে আছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, এগুলোকে বলে আমরা নন নিউক্লিয়ার টেস্ট। এর মধ্যে আছে হট টেস্ট নাম আছে, কোনো আরেকটা নাম আছে কোল্ড টেস্ট, হাইড্রোলিক টেস্ট। এই টেস্টগুলো করার উদ্দেশ্যটা হলো রিঅ্যাক্টর যদি পুরোদমে চলে তখন সেই তাপে চাপে কী ধরনের বিহেভ করে সেইগুলি দেখা। এর মধ্য দিয়ে আমাদের আরও 3টা ধাপ শেষ করলেই আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো। রূপপুরের প্রথম ইউনিটের নির্মাণ এবং এর পাওয়ার স্টার্টআপ সহ অন্যান্য কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে বলে জানাচ্ছে প্রকল্প সূত্র। রাশিয়ার ঋণ এবং রোসাটমের কারিগরি সহায়তায় 2টি পরমাণু চুল্লির মাধ্যমে এখান থেকে উৎপাদন হবার কথা 2400 মেগাওয়াট বিদ্যুৎ। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ। পাশেই তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে। এতে দূষণের মাত্রা ছাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। এর নেতিবাচক প্রভাব পড়ছে সুন্দরবনের ওপরও। হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মাহমুদ হাসানকে সঙ্গে নিয়ে আব্দুল্লাল মামুন রুবেলের রিপোর্ট। 2022 সালে বাগেরহাটের রামপালে চালু হয় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র। পশুর নদী দিয়ে পরিবহন করা হয় কয়লাবাহী জাহাজ। মাঝে মধ্যে এসব জাহাজ ডুবির ঘটনাও ঘটে। পাশেই তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লার ছাই এবং পরিশোধনের পর গরম পানি পড়ছে নদীতে, সঙ্গে মিশছে নানা রাসায়নিকও। বিশেষজ্ঞরা বলছেন, তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর আগের চেয়ে বর্তমানে নদীর দূষণের মাত্রা বেড়েছে দ্বিগুণেরও বেশি। একই পরিসংখ্যান মাছের রেণুর। নদীতে জলজ প্রাণীর খাদ্য কমেছে অতিমাত্রায়। এর নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনের উপরও। ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, বেন্থোস যাদের উপর নির্ভর করে আসলে জলজ প্রাণী বেঁচে থাকে সেগুলো কিন্তু অতিমাত্রায় কমে গেছে, তাদের সংখ্যা কমে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে একসময় কিন্তু এটি স্বাভাবিক যে জীবন, নদীর যে একটা জীবন আছে সেটি কিন্তু আর আগের মতো থাকবে না। এদিকে পশুর নদীতে কয়লা দূষণ নিয়ে সোচ্চার বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো। বিকল্প আধুনিক ও টেকসই প্রযুক্তির ব্যবহারে বিদ্যুৎ উৎপাদনের দাবি তাদের। সারা দুনিয়ায় কয়লা থেকে সরে আসতেছে। কয়লা এবং এলএনজি অন্যান্য জীবাশ্ম জ্বালানি এগুলো বন্ধ করে দিয়ে আমরা বায়ু বিদ্যুৎ, আমরা সৌর বিদ্যুৎ বা পানি বিদ্যুতের মধ্যে দিয়ে আমরা এই বিদ্যুৎ যে জ্বালানি সংকটের সমাধান করতে পারি। অর্থনীতিবিদরা বলছেন, সুন্দরবন অঞ্চলের হাজার কোটি টাকার মৎস্য সম্পদ রক্ষায় পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। কস্ট বেনিফিট অ্যানালাইসিসে এটা কিন্তু ক্ষতির জায়গাটাই বেশি। অর্থাৎ দীর্ঘমেয়াদে যে ক্ষতিটা হয়, স্বল্প মেয়াদের যে আমার উপকারটা হয় তার চেয়ে দীর্ঘমেয়াদের ক্ষতিটাও অনেক বেশি হয়। বাংলাদেশ ও ভারতের যৌথ বিনিয়োগে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ হয় প্রায় 16,000 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মোংলা। খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের মধ্যে ইজারার মাধ্যমে চালু 3টির বেহাল দশা। 1 বছরের সক্ষমতার 1/4 যন্ত্র চালু করতে পারেনি নতুন মালিকরা। এ কারণে বাড়েনি প্রত্যাশিত কর্মসংস্থান, হয়নি কাঙ্ক্ষিত পণ্য উৎপাদন। এমন পরিস্থিতিতে কাজের পরিধি বাড়াতে কঠোর নির্দেশনা দিয়েছে বিজেএমসি। নিয়ামুল হোসেন কোচের তোলা ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের আরও একটি রিপোর্ট। এক ছাদের নিচে একদিকে পাটকলের তাঁত মেশিন ঘুরছে, শ্রমিকের ব্যস্ততা রয়েছে, তবে অন্যদিকে বড় একটি অংশ ফাঁকা পড়ে রয়েছে। খুলনার দৌলতপুর জুট মিলে গত 1 বছর ধরে এভাবেই চলছে পাটকলটির কার্যক্রম।
আর্থিক ক্ষতির মুখে 2020 সালের জুলাইয়ে খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত জুট মিল বন্ধ করে দেয়া হয়। এতে চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় 30,000 শ্রমিক। বেসরকারি খাতে ইজারা দেওয়ার পর 2023 সালের সেপ্টেম্বরে ফরচুন গ্রুপ চালু করে দৌলতপুর জুট মিল, পর্যায়ক্রমে আকিজ গ্রুপ চালু করে জেজেআই জুট মিল, ভারতীয় প্রতিষ্ঠান রিগাল গ্রুপ চালু করে ইস্টার্ন জুট মিল। পূর্ণাঙ্গভাবে চালুর কথা বলা হলেও 1 বছরেও সক্ষমতার 1/4 যন্ত্র চালু করতে পারেনি কর্তৃপক্ষ। দৌলতপুর জুট মিলে 250 তাঁত মেশিন থাকলেও চলছে মাত্র 30টির মতো। প্রায় একই অবস্থা অন্যান্য মিলেও। এ কারণে বাড়েনি প্রত্যাশিত কর্মসংস্থান, উৎপাদন হয়নি কাঙ্ক্ষিত পণ্য। 4টা মিল যে আসলে চালু হয়েছে নামে শুধুমাত্র চালু হয়েছে, শ্রমিকের কর্মসংস্থান হয় নাই। সরকারিভাবে পুনরায় চালু করা হোক এবং আমরা যাতে খালিশপুরে যারা শ্রম দিয়ে খাইতে পারি। চাই যে বৈষম্যের একটা অবসান ঘটুক। দ্রুত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলা আধুনিকরণ করে যাতে পাটকলগুলা চালানো হয়। রাষ্ট্রায়ত্ত মিল চলবে, তখন এখানে শ্রমিকদের যেভাবে স্বার্থ রক্ষা হবে, প্রাইভেটাইজেশনে এইভাবে স্বার্থ রক্ষা হবে না। মালিক পক্ষ বলছে পুরনো শ্রমিকদের কর্মদক্ষতা কম থাকা ও বিজেএমসির অসহযোগিতায় প্রত্যাশিত উৎপাদন হচ্ছে না। আর বিজেএমসির দাবি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য মিলগুলোকে চাপ দেয়া হচ্ছে। স্পেয়ার পার্টস ক্ষুদ্র যন্ত্রাংশ আমরা লোকালি পাচ্ছিলাম না, আশানুরূপ তাঁতিও খুঁজে পাইনি, স্পিনার খুঁজে পাই না। ইয়াং জেনারেশনকে গড়ে তোলার জন্য আমরা একটা উদ্যোগ নেই, সেখানেও খুব বেশি যে প্রোগ্রেস করতে পারছি তা বলা যায় না। তাদের উপরে সেই ইটা আছে যে তাদের সাথে যে কন্ট্রাক্ট অনুযায়ী তারা মিলগুলো পাকশট সেক্টর বা যার যার যে কন্ট্রাক্টে যেটা আছে সেই অনুযায়ী তারা পরিচালনা করবে বলে আমরা আশা করি। বেসরকারিভাবে চালু হওয়া এই 4টি পাটকলের মধ্যে জেজেআই মিলে প্রতিদিন গড়ে প্রায় 35 মেট্রিক টন এবং বাকিগুলোতে দৈনিক গড়ে 10 মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে। বেসরকারিভাবে চালুর পর শ্রমিকদের মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অর্থনীতিতে যে সম্ভাবনা দেখা দিয়েছিল, গত 1 বছরে তা পূরণ হয়নি। সংশ্লিষ্টদের অভিযোগ, বিগত সরকারের নানা ভুল সিদ্ধান্তে খালিশপুর শিল্পাঞ্চল ফিরে পায়নি তার হারানো ঐতিহ্য। পরিবর্তিত পরিস্থিতিতে এখন নতুন করে সিদ্ধান্ত নিয়ে মিলগুলোকে পুনর্জাগরণের দাবি সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। চট্টগ্রাম কাস্টমস হাউসে নিলামে তোলা 16 কোটি 10 লাখ টাকা দামের মার্সিডিজ বেঞ্জ সহজে বিক্রি হচ্ছে না। নিলামের সর্বোচ্চ দর 4 কোটি 1 লাখ টাকা উঠলেও তা ভিত্তিমূল্যের 60% না হওয়ায় তা অবিক্রিত থেকে যাচ্ছে। এছাড়া এমপি কোটায় আনা 5 কোটি 17 লাখ টাকা দামের ল্যান্ড ক্রুজারের দর উঠেছে 2 কোটি 13 লাখ টাকা। নিয়ম অনুযায়ী সেটি অবিক্রিত থাকছে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2022 সালে আমদানি করা কালো রঙের মার্সিডিজ বেঞ্জ মডেলের গাড়িটি আমদানিকারক না নেওয়ায় নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম কাস্টম হাউস। গাড়িটির ভিত্তি মূল্য 16 কোটি 10 লাখ টাকা নির্ধারণ করার পর টেন্ডার জমা পড়েছে 4টি। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে 4 কোটি 1 লাখ টাকা হাঁকিয়েছেন যমুনা শিপ ব্রেকার্স নামে একটি প্রতিষ্ঠান। আর সর্বনিম্ন 40,30,000 টাকায় গাড়িটি কেনার আগ্রহ দেখিয়েছে মাসুম এন্টারপ্রাইজ নামে অপর একটি প্রতিষ্ঠান। একাদশ সংসদে কুমিল্লা 7 আসনের প্রয়াত সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আলী আশরাফের নামে এমপি কোটায় আনা হয়েছিল সাদা রঙের এই ল্যান্ড ক্রুজার গাড়িটি, কিন্তু সেটিও আমদানিকারক ছাড় না করায় বিক্রির জন্য এই গাড়িটি তোলা হয় নিলামে। গাড়িটি কেনার জন্য 12টি টেন্ডার জমা পড়ল 5 কোটি 17 লাখ টাকা। ভিত্তি মূল্যের বিপরীতে সর্বোচ্চ দর উঠেছে হেরি ফ্যাশনের টাকা 2 কোটি 13 লাখ টাকা। আর সর্বনিম্ন দর ছিল এসএস ট্রেডিংয়ের টাকা 75 লাখ টাকা। ভিত্তিমূল্য বলতে আমাদের নিলামে 60% কভার করতে হয়, তো এখানে দেখা যাচ্ছে যে 60% আসলে কভার করেনি। এটা নিলাম কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া যাবে যে পরবর্তীতে কিভাবে কার্যক্রম হবে। কাস্টমসের নিলামের নিয়ম অনুযায়ী ভিত্তি মূল্যের 60% নিচে টেন্ডার জমা পড়লে নতুন করে নিলাম ডাকতে হবে। মূল্যবান 2টি গাড়ি এখন সেই নিয়মের জালে আটকা পড়েছে। বিশেষ করে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চড়া দামে গাড়ি কেনার ক্ষেত্রে ব্যবসায়ীরা ঝুঁকিতে পড়ার সংখ্যায় টেন্ডারের পাশাপাশি দামও তুলনামূলক কম পড়েছে বলে ধারণা বিডারদের। এর আগেও 100-এর বেশি গাড়ি আইনি জটিলতা নিলামে বিক্রি না হওয়ায় স্ক্র্যাপে পরিণত হয়েছিল। যারা কিনবে তারা এখন কিনবে না। সিস্টেম অনুযায়ী যাই হবে, কাস্টমসের নিয়ম অনুযায়ী, এনবিআর এর নিয়ম অনুযায়ী যা হয় তাই হবে। কাস্টম তারা ধরে রাখতে পারবে না। এটা সেকেন্ড টেন্ডার, থার্ড টেন্ডার, ওদের স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী ওরা ব্যবস্থা নিবে। দুইটার মধ্যে প্রথমটা ল্যান্ড ক্রুজার ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুমোদন দিতেও পারে, কিন্তু মার্সিডিজের ব্যাপারে কোনো সুযোগ নেই। ওইটা দ্বিতীয় সেল আবার টেন্ডার হবে, টেন্ডার আসলে তখন।
এবারের নিলামে এই দুটি গাড়ি ছাড়াও আরও 43 ধরনের পণ্য নিলামে তোলা হয়েছিল। এর মধ্যে রয়েছে ফ্লোর টাইলস, ফেব্রিক্স, কম্বল এবং আম, আপেল ও আনারসের জুস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দখল দূষণে বরিশালের ঐতিহ্যবাহী জেল খালের অস্তিত্ব প্রায় বিলীন। খালের প্রাণ ফেরাতে দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে নাগরিক সমাজ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপূর্ব। অপু, সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, ধান নদী খাল এই তিনিই বরিশাল, তবে খালের অস্তিত্ব প্রায় বিলীন প্রায় বরিশাল শহরে। আর এই খালের অস্তিত্ব না থাকার কারণে অর্থাৎ দখল দূষণে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে বরিশালের সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। আর সেই জলাবদ্ধতা নিরসনে এবার একাট্টা হয়ে বরিশালবাসী জেলা প্রশাসনের আহ্বানে আজকে সকাল থেকে শহরের মরকখোলা পোল সংলগ্ন যে খালটি রয়েছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। ঠিক এই মুহূর্তে কিছুক্ষণ আগে অর্থাৎ সকাল 8টার সময় বরিশালের নবাগত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন তিনি আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করেন এবং তারপর পরে এখানে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, বিশেষ করে বিডি ক্লিন তাদের কর্মীদের কি আমরা দেখছি যে তারা অনেক বেশি করে আসলে এই জায়গাটিতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমে পড়েছেন। এর বাইরেও বিভিন্ন সংগঠনও এখানে রয়েছে। ঠিক এই মুহূর্তে শহরের যে জেলখালটি রয়েছে মরকখোলা পোলের অংশে, সেখানটাতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা তারা কিন্তু দেখুন যে একেবারে অনেক তরুণরা এই পচা ডোবার মধ্যে নেমেছে এবং এগুলো পরিষ্কার করবার জন্য তারা প্রাণপণ চেষ্টা করছেন। এই মুহূর্তে বরিশালের নবাগত যে জেলা প্রশাসক দেলোয়ার হোসেন তিনি জানিয়েছেন যে তিনি মাত্র কয়েকদিন আগেই বরিশালের দায়িত্ব নেবার পরপর এখানকার নাগরিক সমাজের সাথে কথা বলে এই সমস্যাটি গুরুতর হওয়ার অভিযোগটি তিনি পেয়েছেন। সমস্যাটি শুনে তিনি বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে আহ্বান জানিয়েছে। আজকে সকালবেলাতে তারা এই কার্যক্রমটি শুরু করেছে এবং দেখুন এই মুহূর্তে বিভিন্ন যে সংগঠন তারা কিছুক্ষণ আগে এটি শুরু করেছে এবং খাল একটি অংশ কিন্তু এরই মধ্যে বেশ পরিষ্কারও কিন্তু করে ফেলেছে। এই জায়গাটিতে ঠিক এই জায়গাটিতে একেবারে পচা নর্দমা এবং এখানে জঙ্গলের মতো অবস্থা তৈরি হয়ে গিয়েছিল, সেখানটাতে কিছুক্ষণ আগে এখানে কিন্তু তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছে এবং আজকে দিনভর এই জেল খালের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি চালাবে এবং নগরবাসীকে জেলা প্রশাসক আহ্বান জানিয়েছেন যাতে সম্মিলিত উদ্যোগে সচেতনভাবে আর কেউ দখল দূষণ না করে, সেই আহ্বানটি বরিশালের জেলা প্রশাসন জানিয়েছে। আমার কাছে আপাতত সবশেষ এতটুকুই খবর ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে। রাজধানীর একটি দোকান থেকে উদ্ধার করা হয়েছে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা 1.5 শতাধিক বন্যপ্রাণী। বেসরকারি সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার এর সহায়তায় বুধবার মণিপুরি পাড়ার একটি পেট শপে অভিযান চালায় বন বিভাগ। সেখান থেকে উদ্ধার করা হয় 136টি দেশীয় কাছিম। একই সঙ্গে উদ্ধার হয় 2টি তিলা ঘুঘু, 6টি হীরাবন্ত তোতা ও 6টি মুনিয়া পাখি। বন্যপ্রাণী অবৈধ পালন ও পাচার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান অভিযান পরিচালনাকারীরা। পরবর্তীতে অফিসিয়াল সিদ্ধান্ত মতো তাদেরকে আইনগতভাবে মামলা দেওয়ার ব্যবস্থা করা হবে। এটা প্রসেস অনুযায়ী কাজটা আগাবে। সাধারণ মানুষরা একটু সচেতন হয় দেশীয় প্রাণীগুলো সম্পর্কে, তাহলে এই ধরনের কাজ এইরকম দোকানদার আর করার সাহস পাবে বলে আমার মনে হয়। দেশীয় কোনো প্রাণী, পাখি হোক, তারপর জীবজন্তু হোক, দেশীয় এটা পালা যাবে না, রাখা যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন অনুযায়ী আপনারা নেচারের কোনো কিছু প্রাণী ধরবেন না, মারবেন না, এগুলো নেচারে থাকতে দেন। এটা পরিবেশের বৈচিত্র্য এবং ভারসাম্য রক্ষা করে। চলতি সপ্তাহে টানা বৃষ্টিতে ক্ষতির মুখে বাগেরহাটের চিংড়ি চাষিরা। পানিতে ভেসে গেছে জেলার কয়েক হাজার ঘেরের চিংড়ি। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পিতভাবে চিংড়ি চাষের পরামর্শ মৎস্য বিভাগের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য এবং আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, ডুবে গেছে পুকুর ও ঘের। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে যায় বাগেরহাটের বিস্তীর্ণ অঞ্চল। পানিতে ভেসে যায় জেলার কয়েক হাজার ঘেরের চিংড়ি। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টার সময় আবারও লোকসানে দিশেহারা চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। আমার গাওলা গ্রামে যত ঘের
4% রহে একেবারে শেষ। এই গেরের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই দুর্যোগেতে এগুলো আমরা পোষায় নেওয়া কোনো রকমের সম্ভব না। এ ক্ষতি যদি সরকার একটু পোষায় না দেয় তাতে আমাকে এই ঋণই আমরা শোধ করতে পারবো না। চিংড়ি চাষিদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার বিকল্প নেই বলে জানান এলাকাবাসী। তবে প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে পরিকল্পিতভাবে চিংড়ি চাষের পরামর্শ মৎস্য বিভাগের। কৃষকরা যদি চিংড়ি চাষ না করতে পারে তাহলে এই বৈদেশিক মুদ্রা আমরা আয় করতে পারবো না, আর এই এলাকার মানুষ না খেয়ে মারা যাবে। সরকার যদি এদেরকে কোনো রকম প্রণোদনা না দেয়, কোনো রকম আর্থিক সহায়তা না দেয়, তাহলে এদেরকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন ব্যাপার। দুর্যোগের সময় চাষিদের কিভাবে সহায়তা করা যেতে পারে এ প্রসঙ্গে আমাদের মাঝেও কর্মকর্তার মাঝে অনেকগুলো মিটিংও হয়ে গিয়েছে। আশা করি ভবিষ্যতে চাষিদের জন্য একটা আমরা প্যাকেজ আকারে কোনো একটা প্রকল্প বা আমরা সহায়তা দিতে পারবো। মৎস্য বিভাগের তথ্য মতে বাগেরহাটে ৬৭,০০০ হেক্টর জমিতে ৭৮,৫০০ বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। এদিকে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মেহেরপুর ও চুয়াডাঙ্গার আগাম সবজি ও ধান ক্ষেত। এতে লোকসানে পড়ায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। ফসল যা আছে সেগুলো রক্ষায় আপাতত কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ কৃষি বিভাগের। মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের মাঠের দৃশ্য এটি। পানিতে নুয়ে পড়েছে ধান ক্ষেত, ভেঙে পড়েছে কলা, পেঁপে, করলা সহ লাউয়ের বান। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাঁচামরিচ ও গ্রীষ্মকালীন পেঁয়াজের। এমন দৃশ্য জেলার ৩ উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ জুড়ে। ক্ষেত থেকে পানি নেমে গেলেও রোদ ওঠার সঙ্গে সঙ্গে পচে যাচ্ছে সবজি। এগুলো ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকেরা। তবে আপাতত জমির ক্ষেতে কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ কৃষি বিভাগের। সর্বমোট মিলে আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকা আমার লস আসবে। মানে বর্তমানে কি পরিমাণ যে ক্ষতি হবে, এই ক্ষতির হাত থেকে কিভাবে যে আমরা রক্ষা পাবো, আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 10% হয়তো মানুষের ঘরে আসতে পারে, তাছাড়া 90%ই ক্ষতির হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। জমিগুলোতে পানি নামানোর অনেক চেষ্টা করে নামানো হয়েছে, কিছু এখনো আছে। গাছটা একটু হার্ডেনিং হওয়ার পর, মানে এই স্টেজটা রিকভারি হওয়ার পরে সে যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে চুয়াডাঙ্গায় টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে রোপা আমন, আউশ, সবজি, মাসকলাই সহ অন্য ফসলগুলো। ফসলের জমিতে পানি আটকে থাকার কারণে ক্ষতির মুখে কৃষকরা। নিষ্কাশনের ব্যবস্থা হয় তাহলে আমাদের এই ফসলগুলো সুষ্ঠুভাবে পানি যাওয়ার জায়গাটাই ঠিক করতে হবে। পানিটা যেন নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তার জন্য সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। কৃষি বিভাগের তথ্য মতে টানা 4 দিনের বৃষ্টিতে চুয়াডাঙ্গায় ৪,১০০ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। কনক আজাদ, সময় সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে এবার ছড়িয়ে পড়ল বোমা আতঙ্ক। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের লং আইল্যান্ডে সমাবেশ শুরুর আগে হঠাৎ বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে ট্রাম্প সমর্থকদের মধ্যে দেখা দেয় চরম আতঙ্ক। তবে তল্লাশি করে কিছুই খুঁজে পাওয়া যায়নি পুলিশ। এই ঘটনার পর ট্রাম্পের নির্বাচনী সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার চেষ্টা করা হয়। এর কিছুদিন পর ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবেও অত্যাধুনিক অস্ত্র নিয়ে হত্যার চেষ্টা করা হয়। এবার বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের খবর। জয় পরাজয় নিয়ে ভাবনা নয়, বরং টেস্ট ক্রিকেটের কুলীন সদস্য ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ধরে রাখতে চান পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস। অন্যদিকে বাংলাদেশকে সমীহ করছে স্বাগতিকরা। তবে দলটির কোচ গৌতম গম্ভীর মাঠে বুঝিয়ে দিতে চান দুই দলের পার্থক্য। চিদাম্বরমে ম্যাচ শুরু আজ সকাল 10টায়। চেন্নাই থেকে মাহবুব রিমনের ম্যাচ প্রিভিউ। চেন্নাইয়ের ক্রিকেটে বহুল চর্চিত বাক্য, আপনি গরমকে জয় করতে পারলেও উইকেটকে জয় করতে পারবেন না। মধ্য দুপুরে তীব্র তাপপ্রবাহ, তবুও নেটে সাবলীল সাকিব। হিথ্রো থেকে চেন্নাই, মধ্যরাতে দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলন দেখে তা বোঝার উপায় নাই। 15 তারিখ পৌঁছে টানা 2 দিনের অনুশীলন, তাই তো ম্যাচটির আগের দিন বিশ্রামে টাইগাররা। ঐচ্ছিক অনুশীলনে সাকিবের সঙ্গী কেবল মুশফিক, জাকির, নাইম, মুমিনুল আর তাইজুল। চিদাম্বরমে 2 ডাগআউটের সবচাইতে বেশি আলোচনা হচ্ছে উইকেট নিয়ে। টাইগার কোচিং স্টাফও ছুঁয়ে দেখেছেন পিচ, তবে ওসব নিয়ে ভাবছেন না শান্ত। উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস
দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে, সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে না। এসজি বলের জুজুর ভয় তো আছেই, সঙ্গে দলের দুশ্চিন্তা বাড়াচ্ছে টপ অর্ডারের অফ ফর্ম। তবে টাইগার অধিনায়কের ভাবনাটা ভিন্ন, নিজেদের শক্তিমত্তা দেখাতে চান প্রতিটি সেশনে। বল নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আমার কাছে মনে হয় না, কারণ সবাই ইন্টারন্যাশনাল অনেকদিন ধরে খেলছে, এই ধরনের জিনিসগুলো অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি সবারই আছে। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট কোচ হিসেবে অভিষেক হচ্ছে গৌতম গম্ভীরের। অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ হলেও বাংলাদেশকে সমীহ করছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়ে সতর্ক করেছেন নিজ দল নিয়েও। Congratulate Bangladesh for what they've done against Pakistan, but it's a new start, it's a new series, it's a new opposition as well. We're going to go out there and play the brand of cricket what we want to play, and we'll try and give. I think that's not right to say that 100%. I think we're going to try and give everything possible on the cricket field, because that is what champion sides do. They don't look at the opposition. They try and control the game. They try and play the way they want to play the game. And as I just said again, I think we respect Bangladesh as the opposition. We respect Bangladesh as a team, and that will always stay. টেস্টে এ পর্যন্ত দু দলের 13 সাক্ষাতে মোটে দুটো ম্যাচই ড্র করতে পেরেছে টিম টাইগার। বাংলাদেশের একাদশে 2 পেসারের সঙ্গে খেলানোর আভাস মিলছে 3 স্পিনারের। সেক্ষেত্রে সাকিব মিরাজের সঙ্গী হচ্ছেন তাইজুল ইসলাম। প্রায় 2 দশক আগে এশিয়ার কোনো প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ম্যাচ হেরেছিল ভারত, আর টিম ইন্ডিয়া ঘরের মাঠে সিরিজ হেরেছিল, তাও পার হয়েছে 1 যুগের বেশি। অন্যদিকে বাংলাদেশ আভিজাত্যের ক্রিকেটে পার করছে তাদের সেরা সময়। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সিরিজ তাই মাঠ ও মাঠের বাইরে ছড়াচ্ছে আলাদা রোমাঞ্চ। তবে সেখানে বাদ সাধতে পারে বিরূপ প্রকৃতি, আলাদা করে বললে তীব্র তাপপ্রবাহ, যা জয় করতে হবে টাইগার ব্যাটসম্যানদের। মাহবুব বিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ গ্রেফতার। গণমাধ্যমের আতঙ্ক, ডিজিটাল নিরাপত্তা আইন 5 বছরে আসামি 451 সাংবাদিক। নির্বাচন থেকে বিরোধীদের বিরত রাখতেও করা হতো ব্যবহার, দ্রুত সংস্কার দাবি। এবং সাজা স্থগিতের আবেদন নাকি আইনি প্রক্রিয়া, তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে আইনজীবীদের ভিন্ন মত, সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।